নমস্কার। আজকে আমরা একটা দারুণ বই নিয়ে কথা বলতে বসেছি। মর্গান হাউসের লেখা দ্য সাইকোলজি অফ মানি। হ্যাঁ, বইটা কিন্তু গতানুগতিক ফাইন্যান্স বইগুলোর মতো একদমই না। ঠিক তাই। মানে এখানে খুব বেশি জটিল হিসাব বা বিনিয়োগের কঠিন কৌশল এসব নেই। বরং লেখক বেশি জোর দিয়েছেন টাকা পয়সার সাথে আমাদের মানসিক সম্পর্কটা কেমন, আমাদের আচরণ কেমন সেটার ওপর। হুম। বইটার মূল কথাটা মানে একেবারে সারমর্মটা যদি বলি, তাহলে আর্থিক জীবনের সাফল্য কিন্তু শুধু বুদ্ধিমত্তা বা ডিগ্রি দিয়ে আসে না। না, বরং আচরণটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আচরণ। মানে জেনে বুঝেও আমরা অনেক সময় ঠিক কাজটা করতে পারি না, ধৈর্য থাকে না, লোভ সামলাতে পারি না বা ঝুঁকি নিতে ভয় পাই। এই ব্যাপারগুলোই আসলে পার্থক্য করে দেয়। ঠিক। তো চলুন, আজ এই বইটার গভীরে একটু ঢোকা যাক। চেষ্টা করব বইয়ের কিছু জরুরি শিক্ষা আর অর্থ নিয়ে আমাদের চিন্তাভাবনার কিছু দিক তুলে ধরতে। অবশ্যই। দেখা যাক আমাদের এই মানসিক খেলাটা কেমন। প্রথমেই একটা বেশ চমকপ্রদ ধারণা নিয়ে শুরু করি। লেখক বলছেন, আর্থিক সিদ্ধান্তের ক্ষেত্রে আসলে কেউই পাগল নয়। নো ওয়ানস ক্রেজি। ইন্টারেস্টিং তো। এর মানে কি দাঁড়ায়? মানে হলো, ধরুন আপনি দেখছেন কেউ এমন একটা আর্থিক সিদ্ধান্ত নিচ্ছেন যা আপনার কাছে খুব অযৌক্তিক লাগছে। হ্যাঁ, মনে হতেই পারে। কিন্তু লেখক বলছেন, ওই মানুষটার কাছে তার নিজের অভিজ্ঞতা, তার পরিস্থিতি, তার যা বিশ্বাস, সেই অনুযায়ী ওটাই হয়তো সবচেয়ে ঠিক সিদ্ধান্ত। আচ্ছা। যেমন? যেমন ধরুন, যে মানুষটা খুব দারিদ্র্যের মধ্যে বড় হয়েছেন, তিনি হয়তো লটারির টিকিট কেনাকে খুব একটা অযৌক্তিক ভাববেন না। তার কাছে মনে হতে পারে ওটাই দ্রুত অবস্থা ফেরানোর একটা পথ। তার দৃষ্টিকোণ থেকে দেখলে হয়তো তাই। আবার ধরুন, যিনি হয়তো কোনো বড় অর্থনৈতিক মন্দা দেখেছেন, তিনি হয়তো শেয়ার বাজারে টাকা রাখতে খুব ভয় পাবেন, যদিও অন্যরা সেটাকে সুযোগ হিসেবে দেখছে। ঠিক। প্রত্যেকের গল্পটা, তার দেখার চোখটা আলাদা। তাই বিচার করার আগে তার প্রেক্ষাপট বোঝা দরকার। একদম। আর এই প্রেক্ষাপট বুঝতে পারলেই কিন্তু ভাগ্য আর ঝুঁকি, লাক অ্যান্ড রিস্ক এর ব্যাপারটা আরও পরিষ্কার হয়। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক। আমরা অনেক সময় ভাবি সাফল্য মানেই শুধু নিজের চেষ্টা। ঠিক। কিন্তু লেখক বিল গেটসের উদাহরণ দিয়েছেন। দেখুন, গেটস নিঃসন্দেহে অত্যন্ত মেধাবী, পরিশ্রমী। অবশ্যই। কিন্তু তিনি নিজেও মানেন যে একেবারে সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক সুযোগ পাওয়াটা তার সাফল্যের একটা বড় কারণ ছিল। যেমন তিনি খুব কম বয়সে এমন একটা স্কুলে পড়ার সুযোগ পেয়েছিলেন যেখানে কম্পিউটারের অ্যাক্সেস ছিল। যেটা তখনকার দিনে খুবই বিরল ছিল। একদম। তো এই সুযোগটা একটা ভাগ্যের ব্যাপার। আবার উল্টো দিকে হয়তো একই রকম বা তার চেয়েও বেশি যোগ্য কেউ আছেন। কিন্তু হয়তো সামান্য কোনো দুর্ভাগ্য বা অপ্রত্যাশিত ঝুঁকির কারণে সফল হতে পারলেন না। ঠিক। এখান থেকে শেখার হলো নিজের সাফল্যে ভাগ্যের ভূমিকাটা স্বীকার করা। এতে আমরা বিনয়ী হই। আর অন্যের ব্যর্থতাকে শুধু তার ব্যক্তিগত অক্ষমতা না ভেবে পরিস্থিতির কথাও ভাবি। ঠিক। আচ্ছা, এরপর আরেকটা মানসিক ফাঁদের কথায় আসি। এটা আমাদের অনেকের মধ্যেই আছে। নেভার এনাফ। মানে কখনোই যথেষ্ট নয়, এই অনুভূতিটা। ওফ, এটা তো খুব পরিচিত সমস্যা। হ্যাঁ, ধরুন কেউ একটা আর্থিক লক্ষ্যে পৌঁছালো। ভাবল, যাক, এবার শান্তি। কিন্তু সেখানে পৌঁছেই মনে হয়, ইস, আরেকটু যদি হতো। লক্ষ্যটা যেন সবসময় দূরে সরে যায়। ঠিক। এই যে আরও চাই ভাবটা, এটা মানসিক শান্তি তো কেড়ে নেই। অনেক সময় ভুল সিদ্ধান্তও নিতে বাধ্য করে, বড় ঝুঁকি নিতে ঠেলে দেয়। একদম। কত ধনী লোকও তো এই লোভে পড়ে সর্বশান্ত হয়েছেন। তাই লেখক বলছেন, জীবনের একটা বড় চ্যালেঞ্জ হল নিজের যথেষ্টর গণ্ডিটা বোঝা, কোথায় থামতে হবে সেটা জানা। আর এই যথেষ্ট বোঝার সাথে আর একটা বিষয় খুব জড়িত, সেটা হলো আসল সম্পদ কি। লেখক দুটো ধারণা পাশাপাশি এনেছেন, ম্যান ইন দ্য কার প্যারাডক্স আর ওয়েলথ ইজ হোয়াট ইউ ডোন্ট সি। হ্যাঁ, এটাও খুব ইন্টারেস্টিং। আমরা ভাবি একটা দামি গাড়ি চালালে বা খুব বিলাসবহুল জীবন কাটালে লোকে খুব সম্মান করবে, তাই না? হ্যাঁ, এরকম একটা ধারণা তো আছেই। কিন্তু বাস্তবে কি হয়? রাস্তায় একটা দারুণ গাড়ি দেখলে আমরা গাড়িটার দিকে তাকাই, ভাবি, বাহ, কি সুন্দর গাড়ি। কিন্তু গাড়ির মালিককে, তা নিয়ে কি আমরা খুব একটা ভাবি? না তো, আমাদের আকর্ষণটা ওই বস্তুটার প্রতি, ব্যক্তির প্রতি নয়। ঠিক। এই সত্যিটা বুঝতে পারলে শুধু লোক দেখানোর জন্য সম্পদ জমানোর ইচ্ছাটা কমে যায়। আর আসল সম্পদ তো সেটাই যা চোখে পড়ে না। মানে আপনার জমানো টাকা, আপনার বিনিয়োগ। হ্যাঁ, যা ভবিষ্যতে নিরাপত্তা দেয়। ওই দামি ফোন বা পোশাক দেখে তো বোঝা যায় না সেটা নিজের টাকায় কেনা নাকি ঋণে।
আসল ধনীকে সেটা বাইরে থেকে বোঝা মুশকিল। তাহলে এই অদেখা সম্পদ গড়ার উপায় কি? এখানেই আসে চক্রবৃদ্ধি সুদের ম্যাজিক, কম্পাউন্ডিং। হ্যাঁ, যাকে আইনস্টাইন নাকি বলতেন দুনিয়ার অষ্টম আশ্চর্য। ব্যাপারটা কিন্তু রাতারাতি হয় না। ছোট ছোট লাভ শুরুতে হয়তো চোখেই পড়ে না। কিন্তু সময়ের সাথে সাথে মানে 10, 20, 30 বছর ধরে যদি একই হারে বাড়তে থাকে, তখন তার প্রভাবটা বিশাল হয়ে দাঁড়ায়। ওয়ারেন বাফেটের কথাই ধরুন। তার বেশিরভাগ সম্পদই তো তৈরি হয়েছে অনেক পরে, মানে 50 বা 60 বছর বয়সের পর। ঠিক, দীর্ঘ সময় ধরে বিনিয়োগ ধরে রাখার ফলে। এটা আসলে যতটা না অঙ্কের খেলা, তার চেয়ে বেশি ধৈর্যের খেলা। আর ধৈর্য ধরতে পারাটা তো একটা আচরণগত ব্যাপার। অবশ্যই। এখানেই দেখুন আর একটা গুরুত্বপূর্ণ পার্থক্য চলে আসছে, ধনী হওয়া আর ধনী থাকা। গেটিং ওয়েলদি ভার্সেস স্টেইং ওয়েলদি। এই দুটো কি এক জিনিস? লেখক বলছেন মোটেও না। ধনী হতে হয়তো সাহস লাগে, ঝুঁকি নেওয়ার ক্ষমতা লাগে, একটা আশাবাদী মনোভাব লাগে। হুম। কিন্তু একবার সম্পদ হয়ে যাওয়ার পর সেটা ধরে রাখতে গেলে কিন্তু একদম অন্যরকম মানসিকতা দরকার। কি রকম? বিনয়, কিছুটা সংশয়, আর একটা ভয় থাকা যে যা পেয়েছি তা চলেও যেতে পারে। আচ্ছা, মানে অতিরিক্ত আত্মবিশ্বাস ভালো নয়। একদমই না। অনেকে ধনী হওয়ার পর ভাবে তারা যা ধরবে সেটাই সোনা হয়ে যাবে। এই অহংকার থেকেই তারা আরও বড় ঝুঁকি নেয়। আর সেটাই অনেক সময় পতনের কারণ হয়। ঠিক, সম্পদ ধরে রাখতে লাগে বিচক্ষণতা, ধারাবাহিকতা আর কিছুটা রক্ষণশীল হওয়া। এটা অনেকটা ম্যারাথন দৌড়ের মতো। শুধু জোরে শুরু করলেই হবে না, শেষ পর্যন্ত টিকে থাকতে হবে। একদম। আর টিকে থাকার জন্য অপ্রত্যাশিত ধাক্কা সামলানোর মতো প্রস্তুতি রাখাও দরকার। লেখক এটাকে বলছেন রুম ফর এরর। মানে পরিকল্পনায় ভুলের জন্য জায়গা রাখা। হ্যাঁ, কারণ ভবিষ্যৎ তো অনিশ্চিত, সারপ্রাইজ। সবকিছু একেবারে নিখুঁতভাবে চলবে এটা ভাবাটাই ভুল। একটা সেফটি মার্জিন দরকার, যাতে অপ্রত্যাশিত কিছু ঘটলেও পুরো প্ল্যানটা ভেস্তে না যায়। আচ্ছা, এই যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, টিকে থাকা, এর থেকে সবচেয়ে বড় প্রাপ্তিটা কি হতে পারে? লেখক খুব সুন্দরভাবে বলেছেন, সেটা হলো স্বাধীনতা, ফ্রিডম। স্বাধীনতা। ঠিক। টাকা দিয়ে কেনা সবচেয়ে দামি জিনিস হয়তো কোনো বস্তু নয়, বরং নিজের সময়ের ওপর নিজের নিয়ন্ত্রণ। বাহ, এটা দারুণ বলেছেন। সকালে উঠে এটা ভাবতে না হওয়া যে আপনাকে এমন একটা কাজ করতে যেতেই হবে যা আপনার ভালো লাগে না, বা টাকার জন্য কারো অধীনে থাকতে বাধ্য হওয়া। এই অবস্থা থেকে মুক্তি পাওয়াটাই আসল স্বাধীনতা। নিজের ইচ্ছামতো দিনটা কাটানো, প্রিয়জনদের সময় দেওয়া, অর্থ যদি এই স্বাধীনতাটা এনে দিতে পারে, সেটাই তার সেরা ব্যবহার। এই অনুভূতিটা তো কোনো দামি জিনিসের চেয়ে অনেক বেশি দামি আর স্থায়ী। আর এই স্বাধীনতা অর্জনের একটা প্রধান উপায় হল সঞ্চয়। সেভ মানি। হ্যাঁ, সঞ্চয়ের গুরুত্ব তো বারবারই আসে। আপনি কত আয় করছেন তার চেয়েও বেশি জরুরি হলো আপনি তার কতটা সঞ্চয় করছেন। ঠিক, অনেক আয় করেও যদি সব খরচ হয়ে যায়, তাহলে তো লাভ নেই। হ্যাঁ, জীবনযাত্রার মান এমন জায়গায় নিয়ে গেলেন যে আর কিছুই থাকছে না। তার চেয়ে মাঝারি আয় থেকেও যদি নিয়মিত সঞ্চয় করা যায়। সময়ের সাথে সাথে সেটাই একটা বড় ভিত্তি তৈরি করে দেয়। আর সঞ্চয় শুধু ভবিষ্যতের জন্য নয়, বর্তমানের জন্য। এটা হঠাৎ আসা কোনো বিপদ বা সুযোগ সামলানোর ক্ষমতা দেয়। যা আসলে এক ধরনের মানসিক শান্তি দেয়, একরকম স্বাধীনতা। আর এই সঞ্চয় বা বিনিয়োগের সিদ্ধান্তগুলো সবসময় যে একেবারে নিখুঁত গাণিতিক যুক্তির ওপর ভিত্তি করে নিতে হবে তাও না। আচ্ছা, বরং সেটা বাস্তবসম্মত বা যৌক্তিক হওয়া বেশি জরুরি। মানে ধরুন এমন কোনো বিনিয়োগ আছে যা হয়তো গাণিতিকভাবে সেরা রিটার্ন দেবে না, কিন্তু সেটা আপনাকে রাতে শান্তিতে ঘুমোতে দিচ্ছে। মানে আপনার মানসিক শান্তির সাথে যেটা খাপ খাচ্ছে। একদম। এই যৌক্তিক থাকাটা অনেক সময় ওই নিখুঁত হওয়ার চেয়ে বেশি কাজের। এটা ঠিক। আচ্ছা, দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথায় আবার ফিরি। একটা খুব বাস্তব সত্যি হলো আমরা নিজেরাও কিন্তু সময়ের সাথে সাথে বদলে যাই। হ্যাঁ, এটা তো খুবই সত্যি। 10 বছর আগে আমার কাছে যা খুব জরুরি ছিল আজ হয়তো তার গুরুত্ব কমে গেছে। বা 20 বছর বয়সে যা লক্ষ্য ছিল 40-এ এসে সেটা বদলে যেতে পারে। অবশ্যই বদলায়। তাই জীবনের আর্থিক পরিকল্পনাগুলোকে একদম পাথরে খোদাই না করে সেগুলোকে নমনীয় রাখা ভালো, যাতে পরিস্থিতি বা নিজের ইচ্ছের বদলের সাথে মানিয়ে নেওয়া যায়। ঠিক, একেবারে রিজিভ হওয়া চলবে না। সময়ের সাথে লক্ষ্যগুলোকেও আপডেট করতে হবে। আর এই দীর্ঘ যাত্রায় আমাদের কিছু মানসিক প্রবণতা নিয়েও সচেতন থাকা দরকার। যেমন লেখক বলছেন দ্য সেডিউশন অফ পেসিমিজমের কথা, মানে নৈরাশ্যের প্রলোভন। এটা কি রকম? খেয়াল করে দেখবেন, খারাপ খবর বা ভয়ের কথা আমাদের যতটা টানে, ভালো খবর ততটা টানে না। হ্যাঁ, এটা ঠিক।
মিডিয়াতেও নেতিবাচক খবরই বেশি চোখে পড়ে। কারণ বিপদ থেকে নিজেকে বাঁচানোটা আমাদের একটা আদিম প্রবৃত্তি। কিন্তু মনে রাখতে হবে, খারাপ ঘটনাগুলো, যেমন ধরুন শেয়ার বাজারের পতন, এগুলো খুব দ্রুত ঘটে। কিন্তু উন্নতি বা অগ্রগতি? সেটা ঘটে খুব ধীরে ধীরে, প্রায় অলক্ষ্যে। দীর্ঘমেয়াদে দেখলে পৃথিবী কিন্তু অনেক দিক থেকে এগিয়েছে। এটা ঠিক। তাই শুধু খারাপ খবরের উপর ভিত্তি করে ভয় পেয়ে সিদ্ধান্ত না নিয়ে ঠান্ডা মাথায় ডেটা বা তথ্য দেখা জরুরি। আর এটাও মনে রাখতে হবে যে কোনো কিছুই বিনামূল্যে পাওয়া যায় না। নাথিংস ফ্রি। মানে? যেমন ধরুন, শেয়ার বাজারে ভালো রিটার্ন পেতে হলে তার একটা অদৃশ্য মূল্য চোকাতে হয়। সেটা কি? সেটা হলো ভয়, অনিশ্চয়তা, সন্দেহ আর অবশ্যই ধৈর্য। এই মানসিক চাপটা সহ্য করতে পারা। ওটাই হলো সাফল্যের চাবিকাঠি। হ্যাঁ, কিন্তু যখন লোভ খুব বেড়ে যায় বা মানুষ খুব তাড়াহুড়োয় থাকে, তখন কি হয়? তখন সে যে কোনো কিছু বিশ্বাস করতে শুরু করে। when you'll believe anything। যেমন ওই যে গ্যারান্টিড রিটার্ন বা রাতারাতি বড়লোক হওয়ার ফাঁদগুলো। একদম। লোভ আর তাড়াহুড়ো আমাদের বিচার বুদ্ধি নষ্ট করে দেয়। তাই যে কোনো আকর্ষণীয় প্রস্তাব ভালো করে যাচাই করা দরকার, আর সেটা নিজের পরিস্থিতি আর লক্ষ্যের সাথে মিলিয়ে নেওয়া জরুরি। ইউ অ্যান্ড মি। হ্যাঁ, কারণ প্রত্যেকের আর্থিক লক্ষ্য আলাদা। কেউ হয়তো বেশি রিটার্ন চায়, ঝুঁকি নিতে রাজি, কেউ আবার নিরাপত্তা চায়। অন্যের সাথে শুধু তুলনা করে সিদ্ধান্ত নিলে ভুল হওয়ার সম্ভাবনাই বেশি। ঠিক। তাহলে এই যে এতগুলো বিষয় নিয়ে আমরা কথা বললাম মর্গান হাউসের বইটা থেকে, এর মূল নির্যাসটা কি দাঁড়ালো? আমার মনে হয় মূল বার্তাটা হলো, টাকা পয়সার ব্যাপারটা আসলে যতটা না অর্থনীতি বা গণিতের, তার চেয়ে অনেক বেশি মনোবিজ্ঞান আর আচরণের। হ্যাঁ, আমাদের আবেগগুলো, ভয়, লোভ, অহংকার, ধৈর্য, আমাদের দেখার দৃষ্টিভঙ্গি, পক্ষপাত, এইগুলোই আমাদের আর্থিক সিদ্ধান্তগুলোকে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ করে। আমরা কিভাবে ভাবি, কোনো পরিস্থিতিতে কেমন প্রতিক্রিয়া দেখাই, সেটাই শেষ পর্যন্ত ঠিক করে দেয় আমরা জীবনে আর্থিকভাবে কতটা সফল বা সুখী হব। নিজের এই ভেতরের দিকগুলো, এই মনস্তত্ত্বটা বুঝতে পারাটাই হয়তো সবচেয়ে বড় আর্থিক দক্ষতা। একদম। আচ্ছা, আলোচনাটা শেষ করার আগে আমি কি একটা প্রশ্ন রাখতে পারি সবার ভাবনার জন্য? অবশ্যই, বলুন। লেখক যেমনটা দেখালেন, আমাদের আর্থিক সিদ্ধান্তগুলো বেশিরভাগ সময়ই যুক্তির চেয়ে আবেগ, ভয়, সামাজিক চাপ বা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বেশি প্রভাবিত হয়। হুম। যদি এটাই সত্যি হয়, তাহলে আমরা কিভাবে নিজেদের এই মানসিক সীমাবদ্ধতাগুলো জেনেও সেগুলোকে যতটা সম্ভব এড়িয়ে আরও ভালো সিদ্ধান্ত নিতে পারি? মানে নিজেদের মনের ফাঁদগুলো থেকে বাঁচতে আমরা কি কোনো সচেতন চেষ্টা বা অভ্যাস তৈরি করতে পারি? আর্থিক আত্মসচেতনতা বলতে আসলে কি বোঝায়, আর সেটা বাস্তবে কাজে লাগানো যায় কিভাবে? দারুণ প্রশ্ন। এটা নিয়ে ভাবলে হয়তো অর্থের সাথে আমাদের সম্পর্কটা সত্যিই আরেকটু উন্নত হতে পারে। ভাবার মতো বিষয়।